আজকের আলোচনা ওসমানীয় ইতিহাসের এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যাকে হয়তো অনেকে প্রথম সারিতে রাখেন না। মানে ওসমান গাজী বা মেহমেদ ফাতিহের মতো নামটা হয়তো অতটা শোনা যায় না, কিন্তু সুলতান মুরাদ প্রথম ছাড়া হয়তো ওসমানীয় সাম্রাজ্যের গল্পটাই অন্যরকম হতো। তিনি ছিলেন তৃতীয় ওসমানীয় সুলতান। আমাদের হাতে যেসব সূত্র আছে, মানে ঐতিহাসিক লেখা, গবেষণা, সেগুলো থেকে তার জীবন, তার শাসনকাল, বিশেষ করে সামরিক দিকটা আর প্রশাসনিক সংস্কার, এগুলোর ওপর বেশ ভালো ধারণা পাওয়া যায়। তো এই সূত্রগুলো মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব কেন ১৩৫৯ থেকে ১৩৮৯ সাল পর্যন্ত শাসন করা এই সুলতানকে ওসমানীয় সাম্রাজ্যের আসল ভিত্তি নির্মাতা বলা হয়ে থাকে। মানে তার বাবা ওরহান গাজী তো আনাতোলিয়ার একটা ছোট্ট রাজ্যকে একটু বাড়িয়েছিলেন, কিন্তু মুরাদ প্রথম তিনি কি করে এটাকে একটা প্রায় আন্তঃমহাদেশীয় শক্তিতে পরিণত করার দিকে নিয়ে গেলেন। চলুন এই গল্পটাই আজ খুঁটিয়ে দেখি। অবশ্যই। আর মুরাদ প্রথমের সময়কালটা, মানে ওই ১৩৫৯ থেকে ১৩৮৯, এটা ওসমানীয়দের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল। তার বাবা ওরহান গাজী ইউরোপে পা রেখেছিলেন ঠিকই, কিন্তু সেই পা রাখাটাকে একটা স্থায়ী কৌশলগত সম্প্রসারণে রূপ দেন মুরাদ প্রথম। তিনি শুধু উত্তরাধিকার সূত্রে পাওয়া অঞ্চল শাসন করেননি, বরং সেটাকে বহুগুণ বাড়িয়ে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন, বিশেষ করে ইউরোপে, বলকান অঞ্চলে। শাসনকাল তো মাত্র ৩০ বছর, কিন্তু এর মধ্যেই ভবিষ্যতের বিশাল সাম্রাজ্যের একটা, বলতে পারেন, নকশা তৈরি করে ফেলেছিলেন। এই নকশা তৈরির ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ওরহান গাজীর সময় থেকেই তো ইউরোপে যাওয়া আসা ছিল। মুরাদ প্রথম ঠিক কোন জায়গায় আলাদা ছিলেন? মানে তার ইউরোপ অভিযান কি শুধু সুযোগ বুঝে হয়েছিল, নাকি এর পেছনে লম্বা সময়ের কোনো পরিকল্পনা ছিল? দুটোই ছিল বলা চলে। তখন বাইজেন্টাইন সাম্রাজ্য একেবারেই দুর্বল, মানে নিজেদের সমস্যা, বাইরের চাপ, সব মিলিয়ে। আর বলকান অঞ্চলটাও তখন অনেকগুলো ছোট ছোট রাজ্যে ভাগ করা, স্লাভিক, বুলগেরিয়ান, তাদের নিজেদের মধ্যে ঐক্য ছিল না। তো এই পরিস্থিতিটা অবশ্যই একটা সুযোগ ছিল, কিন্তু মুরাদ প্রথম শুধু সুযোগটা নেননি, তিনি এটাকে একটা সুদূর প্রসারী লক্ষ্যে নিয়ে যান। সিংহাসনে বসেই তার নজরটা আনাতোলিয়ার চেয়ে বলকানের দিকে বেশি ছিল। এটা কিন্তু একটা বিরাট কৌশলগত শিফট। তিনি বুঝেছিলেন ইউরোপের মাটিতে যদি শক্ত পা রাখা যায়, তবেই ওসমানীয়রা একটা আসল শক্তি হিসেবে উঠে আসবে। আর এই কৌশলের প্রথম বড় সাফল্য এলো বেশ তাড়াতাড়ি, তাই না? এদিনে শহরটা দখল করা আর তাকে রাজধানী বানানো। ঠিক তাই। ১৩৬২ সাল এডিরিনে জয়, মানে পুরনো অ্যাড্রিয়ানোপল, এটা একটা মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ছিল। আর শুধু জয় করেই থামলেন না, ওটাকেই বানিয়ে ফেললেন ওসমানীয়দের নতুন রাজধানী। বুরসা থেকে রাজধানী সোজা ইউরোপে। ভাবুন একবার। হ্যাঁ, মানে আনাতোলিয়ার একটা ছোট রাজ্যের শাসক তিনি নিজেকে ইউরোপীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছেন। ঠিক। ইউরোপের মাটিতে রাজধানী, এর গুরুত্বটা ঠিক কি ছিল? শুধু কি বলকান অঞ্চলে অভিযানের সুবিধা, নাকি আরও গভীর কোনো কারণ ছিল? এর প্রভাবটা ছিল অনেক গভীর। প্রথমত, এটা ছিল ইউরোপের বুকে ওসমানীয়দের পাকাপাকি থাকার একটা জোরালো ঘোষণা যে তারা আর অস্থায়ী কেউ নয়, তারা ইউরোপের রাজনীতির একটা অংশ হয়ে উঠছে। দ্বিতীয়ত, এডির্নের শহরটা কনস্টান্টিনোপলের খুব কাছে। হ্যাঁ, ঠিক। তো সেখান থেকে বাইজেন্টাইনদের চাপে রাখা আবার বলকানে অভিযান চালানো দুটোই সহজ হয়ে গেল। আর তৃতীয়ত, এই পদক্ষেপটা ওসমানীয়দের আত্মবিশ্বাস, তাদের উচ্চাকাঙ্ক্ষা, এগুলো অনেক বাড়িয়ে দিয়েছিল। তারা আর শুধু গাজী যোদ্ধা নয়, তারা একটা সাম্রাজ্য গড়তে চলেছে। তার মানে এটা শুধু ভৌগোলিক নিয়ন্ত্রণ ছিল না, একটা মনস্তাত্ত্বিক জয়ও ছিল। একদম। শুধু তলোয়ার দিয়ে রাজ্য জেতা নয়, একটা লম্বা সময়ের পরিকল্পনা নিয়ে এগোনো। আর এই পরিকল্পনাটা সফল করতে গেলে তো একটা শক্তিশালী, মনোযোম সেনাবাহিনী দরকার। এখানেই কি তার বিখ্যাত সামরিক সংস্কারের বিষয়টা আসছে? ওই উপজাতীয় বা গাজী যোদ্ধাদের উপর ভরসা করে চলা মুশকিল। মুরাদ প্রথম এটা বুঝেছিলেন, একটা স্থায়ী ডিসিপ্লিন সেনাবাহিনী ছাড়া এত বড় এলাকা নিয়ন্ত্রণ করা বা আরও এগোনো সম্ভব না। তাই তিনি তখনকার যে কাপিকুলু বা সুলতানের নিজস্ব বাহিনী ছিল সেটার সংস্কার করেন, আর তাতে একটা নতুন, খুবই শক্তিশালী অংশ যোগ করেন। আর সেটাই হলো ওই বিখ্যাত জানিসারি বাহিনী। ওসমানীয় ইতিহাসে তো বটেই, বিশ্ব সামরিক ইতিহাসেও এর নাম আছে। হ্যাঁ, মুরাদ প্রথমের অন্যতম সেরা এবং বলা যায় যুগান্তকারী সৃষ্টি হল এই জানিসারি বাহিনী।
এর পুরো গঠন প্রক্রিয়াটাই ছিল একদম নতুন। একটা ব্যবস্থা চালু করা হয় দেব শির্মে নামে। এর মাধ্যমে বলকান অঞ্চলের বিজিত খ্রিস্টান পরিবার থেকে মানে নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবান, বুদ্ধিমান কিশোর বা বালককে সংগ্রহ করা হতো। সংগ্রহ করা হতো মানে জোর করে? দেখুন, বিষয়টা হয়তো অতটা সরল নয়। দেবশির্মে নিয়ে পরে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু শুরুর দিকে অনেক গরিব খ্রিস্টান পরিবার এটাকে তাদের ছেলের ভবিষ্যতের জন্য একটা সুযোগ হিসাবেও দেখেছে। কারণ এই ছেলেদের ইসলামে দীক্ষিত করে পুরোপুরি রাজকীয় খরচে সেরা শিক্ষা আর কঠোর ট্রেনিং দেওয়া হতো। থাকা, খাওয়া, পোশাক, অস্ত্র সব আসত রাষ্ট্রের থেকে। আর তাদের সামনে সামরিক বা প্রশাসনিক ক্ষেত্রে একেবারে উঁচুতে ওঠার সুযোগ থাকত, যেটা হয়তো তাদের নিজেদের সমাজে তারা পেত না। কিন্তু এই বাহিনীটা কেন এত সফল হল? কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? বেশ কয়েকটা কারণ আছে। প্রথম আর সবচেয়ে জরুরি কারণটা হল তাদের আনুগত্য ছিল ১০০% সুলতানের প্রতি। তাদের কোনো পরিবার, এলাকা বা গোষ্ঠীর টান ছিল না। সুলতানি বাবা, রাষ্ট্রই পরিবার। দ্বিতীয়ত, তারা ছিল তখনকার সময়ের অন্যতম সেরা ট্রেনিং পাওয়া, অস্ত্রশস্ত্রে সজ্জিত আর ভীষণ ডিসিপ্লিনড একটা পদাতিক বাহিনী। যুদ্ধক্ষেত্রে তাদের একসাথে আক্রমণ ঠেকানো খুব কঠিন ছিল। তৃতীয়ত, এই বাহিনী সুলতানের সেন্ট্রাল পাওয়ার বা কেন্দ্রীয় ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। স্থানীয় বেয়ে বা সামন্তদের জোর কমতে থাকে। আর চতুর্থ কারণটা হল যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। এই যে শুধু জানিসারি না, প্রশাসনেও তিনি যোগ্য লোক বসানোর চেষ্টা করেন, এটা রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের একটা ভরসা তৈরি করেছিল। মানে এটা এক ধরনের মেরিটোক্রেসি ছিল। হ্যাঁ, অনেকটাই তাই। আর এটা উসমানীয় রাষ্ট্রকে অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে দিয়েছিল সে সময়ে। তার মানে একদিকে ইউরোপের রাজ্যবিস্তার, নতুন রাজধানী, অন্যদিকে ভেতরে ভেতরে এমন একটা শক্তিশালী আর অনুগত বাহিনী তৈরি করা। মুরাদ প্রথম একই সাথে দুটো দিক সামলাচ্ছিলেন। কিন্তু এত সাফল্যের পরেও তার জীবনের শেষটা তো এলো যুদ্ধের ময়দানেই, কসোভোর যুদ্ধ, তাই না? হ্যাঁ, ১৩৮৯ সাল কসোভোর যুদ্ধ। এটা ছিল বলকান অঞ্চলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। একদিকে সুলতান মুরাদ প্রথমের নেতৃত্বে ওসমানীয় বাহিনী, আর অন্যদিকে সার্বিয়ার প্রিন্স লাজার তার নেতৃত্বে সার্ব, বসনীয়, আলবেনীয় আর অন্য বলকান খ্রিস্টান রাজ্যগুলোর একটা সম্মিলিত বাহিনী। তারা বুঝেছিল ওসমানীয়দের এখনই আটকাতে না পারলে বিপদ। যুদ্ধের ফলাফল কি হয়েছিল? আমরা জানি ওসমানীয়রা জিতেছিল, কিন্তু সেটা কি সহজ জয় ছিল? প্রিন্স লেজার যুদ্ধেই মারা যান বা বন্দী হয়ে পরে নিহত হন, এরকম নানা বর্ণনা আছে। কিন্তু শেষ পর্যন্ত ওসমানীয়রাই জেতে। এই জয়টা বলকান অঞ্চলে ওসমানীয়দের দখল প্রায় ১০০ বছরের জন্য নিশ্চিত করে ফেলে। সার্বিয়ার মতো শক্তিশালী রাজ্যের পতন হয়। কিন্তু এই জয়ের মুহূর্তেই তো ওই দুঃখজনক ঘটনাটা ঘটে, সুলতানের হত্যাকাণ্ড। হ্যাঁ, এটাই কসোভো যুদ্ধের সবচেয়ে নাটকীয় আর বিতর্কিত অংশ। যুদ্ধ প্রায় শেষ, ওসমানীয়রা জিতে গেছে। ঠিক সেই সময় বিভিন্ন বর্ণনা মতে একজন সার্বিয়ান নাইট বা সম্ভ্রান্ত যোদ্ধা মিলোস উবিলিজ বলে নাম পাওয়া যায়। তিনি সুলতানের শিবিরে আসেন, কেউ বলেন আত্মসমর্পণের কথা বলে, কেউ বলেন আহত সৈনিক সেজে। শিবিরে ঢুকে তিনি লুকিয়ে রাখা ছুরি দিয়ে হঠাৎ সুলতান মুরাদকে আক্রমণ করেন। সুলতান মারা যান। আর আক্রমণকারীও সঙ্গে সঙ্গে নিহত পান সুলতানের রক্ষীদের হাতে। যুদ্ধ জেতার মুহূর্তে সেনাপতির মৃত্যু, এটা তো বিশাল বড় একটা ধাক্কা ছিল নিশ্চয়ই। এর প্রভাব কি হয়েছিল? অবশ্যই, বিজয়ের আনন্দ এক মুহূর্তে বিষাদে পাল্টে যায়। কিন্তু এখানে ওসমানীয় সেনাবাহিনীর শৃঙ্খলা আর নেতৃত্বের ধারাবাহিকতা দেখার মতো। মুরাদ প্রথমের ছেলে বায়েজিদ, তিনি যুদ্ধক্ষেত্রেই ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। তিনিই পরে সুলতান হন। বায়েজিদ ইলদিরিম মানে বজ্র? হ্যাঁ, তার ওই দ্রুত সিদ্ধান্তের জন্যই হয়তো এই উপাধি। পিতার হত্যাকাণ্ড হয়তো ওসমানীয়দের মনোবল ভাঙার বদলে আরও ক্ষিপ্ত করে তুলেছিল। কসোভোর বিজয় আর সুলতানের শাহাদাত, এই দুটো ঘটনা ওসমানীয়দের মনে আর ইতিহাসে গভীর ছাপ ফেলে যায়। আর এই বিজয় ইউরোপে ওসমানীয়দের এগিয়ে চলার পথটা আরও খুলে দেয়। আচ্ছা, আমরা মুরাদ প্রথমের সামরিক দিকটা, রাজ্য বিস্তারের কথা অনেক শুনলাম, কিন্তু একজন শাসক হিসেবে
তিনি কেমন ছিলেন? প্রশাসনিক দিকে সাম্রাজ্যের ভেতরের অবস্থাটা কেমন ছিল? সূত্রগুলো কি বলে? সূত্রগুলো তাকে একজন ন্যায়পরায়ণ, ধার্মিক আর দূরদর্শী শাসক হিসেবেই দেখায়। তিনি সাম্রাজ্যে ইসলামী আইন বা শরিয়ার ভিত্তিতে একটা বিচার ব্যবস্থা তৈরির চেষ্টা করেন। লক্ষ্য ছিল ন্যায় বিচার নিশ্চিত করা। তিনি কাদি বা বিচারক নিয়োগ করেন, চেষ্টা করেন বিচার বিভাগকে প্রশাসনের অন্য অংশ থেকে আলাদা রাখতে। তার সময়ই কাজাস্কোর বা প্রধান বিচারপতির পদ তৈরি হয়। এটা বিচার বিভাগের গুরুত্ব বাড়িয়েছিল। কিন্তু তার সাম্রাজ্যে তো অনেক অমুসলিমও ছিল। তাদের প্রতি নীতি কেমন ছিল? ন্যায়বিচার কি শুধু মুসলিমদের জন্য? না, এখানেই ওসমানীয় শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক দেখা যায়, আর সেটা মুরাদ প্রথমের সময় থেকেই বেশ স্পষ্ট। বিজিত অঞ্চলের অমুসলিম প্রজাদের প্রতি তিনি কিন্তু তুলনামূলকভাবে সহনশীল নীতি নিয়েছিলেন। তারা ছিল জিম্মি বা সংরক্ষিত প্রজা। তাদের একটা নির্দিষ্ট কর দিতে হতো, জিজিয়া নামে পরিচিত। এই করের বিনিময়ে তারা নিরাপত্তা পেত, নিজেদের ধর্ম পালন করতে পারত, সামাজিক বিষয়গুলো নিজেরা দেখতে পারত। অনেক ক্ষেত্রে দেখা গেছে আগের বাইজান্টাইন বা স্থানীয় শাসকদের করের চেয়ে এই জিজিয়া কম ছিল, আর ওসমানীয় শাসন বেশি স্থিতিশীলতা এনেছিল। তার মানে এই বাস্তবসম্মত নীতি অনেক অমুসলিমকে ওসমানীয় শাসন মেনে নিতে সাহায্য করেছিল। হ্যাঁ, বা অন্ততপক্ষে বিরোধিতা করা থেকে বিরত রেখেছিল। এটা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে খুব সাহায্য করেছিল। অর্থনৈতিক দিকটা কেমন ছিল তার সময়? সেদিকেও তার নজর ছিল। নতুন জেতা এলাকাগুলোতে শান্তি আর নিরাপত্তা আশায় পুরনো বাণিজ্য পথগুলো আবার চালু হয়। বালকান আর আনাতোলিয়ার মধ্যে যোগাযোগ বাড়ে। তিনি কৃষির উন্নতির দিকেও নজর দিয়েছিলেন। একটা কেন্দ্রীয়, শক্তিশালী শাসন ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের জন্য ভালো পরিবেশ তৈরি করে। মুদ্রা ব্যবস্থা, শুল্ক আদায়ের নিয়মকানুন, এগুলোও অর্থনীতিকে গুছিয়ে তুলতে সাহায্য করে। আর শাসকরা তো নিজেদের নামে বড় বড় স্থাপনা তৈরি করেন। মুরাদ প্রথম কি তেমন কিছু করেছিলেন? মানে জনকল্যাণমূলক কাজ? হ্যাঁ, অবশ্যই। তিনি শুধু যুদ্ধ আর শাসন নিয়েই থাকেননি। রাজধানী এডিরেনে আর অন্যান্য শহরে তিনি মসজিদ, মাদ্রাসা মানে ইসলামী স্কুল, সরাইখানা বা ইমারেত, যেখানে খাবার দেওয়া হতো, আচ্ছা। সেতু, রাস্তাঘাট, এগুলো তৈরি করেন। এগুলো শুধু ধর্ম বা জনসেবার জন্য ছিল না, রাষ্ট্রের ক্ষমতা প্রতিষ্ঠা আর প্রশাসনিক কাঠামোকে মজবুত করার জন্যও জরুরি ছিল। যেমন ধরুন, ভালো রাস্তা মানে সেনাবাহিনী তাড়াতাড়ি চলাচল করতে পারবে, বাণিজ্যও বাড়বে। মাদ্রাসা থেকে রাষ্ট্রের জন্য শিক্ষিত প্রশাসক, আলেম তৈরি হবে। এই পরিকাঠামোগত উন্নয়নগুলো তাহলে তার ওই ভিত্তি নির্মাতা পরিচয়টাকে সমর্থন করে। ঠিক। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ইউরোপে বিস্তার, রাজধানী বদল, জানিসারির মতো বাহিনী তৈরি, বিচারের চেষ্টা, কিছুটা ধর্মীয় সহনশীলতা, অর্থনৈতিক আর পরিকাঠামোর উন্নয়ন, এই সব কিছু মিলিয়েই কি তাকে সাম্রাজ্যের ভিত্তি নির্মাতা বলাটা ঠিক? গাজী হয়তো জায়গাটা দেখিয়েছিলেন, ওরহান গাজী হয়তো কিছুটা গাঁথুনি শুরু করেছিলেন, কিন্তু মুরাদ প্রথম সেই বিল্ডিংয়ের আসল ভিত্তিটা স্থাপন করেন আর পুরো কাঠামোর নকশাটা চূড়ান্ত করেন। তিনি শুধু এলাকা যেতেননি, সেই এলাকা শাসন করার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিচার ব্যবস্থা, সেগুলোরও ভিত্তি গড়ে দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন কিভাবে সামরিক শক্তির সাথে প্রশাসনিক দক্ষতা আর এক ধরনের সামাজিক স্থিতিশীলতা মিলিয়ে একটা টেকসই রাষ্ট্র তৈরি করা যায়। তার তৈরি করা এই ভিত্তির উপরেই কিন্তু তার ছেলে বাইজিদ ইলদিরিম আর পরের সুলতানরা, যেমন দ্বিতীয় মুরাদ বা মেহমেদ ফাতেহ, ওসমানীয়দের একটা বিশ্ব শক্তিতে পরিণত করেছিলেন। সত্যি, এটা একটা অসাধারণ যাত্রা। আনাতোলিয়ার এক কোণের ছোট্ট একটা রাজ্য থেকে মাত্র ৩০ বছরের শাসনে ইউরোপের অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠার দিকে এগিয়ে যাওয়া। মুরাদ প্রথমের গল্পটা শুধু যুদ্ধের নয়, রাষ্ট্র গড়ারও গল্প। একদম তাই। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়। মুরাদ প্রথম সামরিক শক্তি আর প্রশাসনিক ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করেছিলেন। একদিকে দুর্ধর্ষ জানিসারি বাহিনী, অন্যদিকে ধর্মীয় সহনশীলতা বা জিজিয়া নীতি দিয়ে বিভিন্ন মানুষকে শাসনের আওতায় আনা। প্রশ্ন হল, ওসমানীয় সাম্রাজ্যের পরের লম্বা ইতিহাসে এই ভারসাম্যটা কি সবসময় ছিল, নাকি সময়ের সাথে সাথে সামরিক দিকে বেশি ঝুঁকে পড়া বা প্রশাসনিক কাঠামোর পরিবর্তন সেই শুরুর ভারসাম্যটাকে নষ্ট করে দিয়েছিল? মুরাদ প্রথম যে ভিত্তিটা গড়েছিলেন, সেটার উপর দাঁড়িয়ে সাম্রাজ্য যতটা উঁচুতে উঠেছিল, সেই উচ্চতা ধরে রাখার জন্য সে প্রথম দিকের নীতিগুলো,
কতটা মানা হয়েছিল বা বদলে গিয়েছিল এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।